কি ব্যাপার, আজ কত সাজুগুজু করে বসে আছেন যে ম্যাডাম? আপনার জন্য এসেছি। আমার জন্য? আজকে কি স্পেশাল কিছু? আপনি এমন করে কেন বলছেন? আমি কি আপনার জন্য প্রায় প্রায় সাজি না? তৈমুর আয়াতকে জড়িয়ে ধরে বলে, আরে ম্যাডাম, রাগ করুন কেন আপনি? আমি তো দুষ্টামি করছিলাম আপনার সাথে। এতগুলো ভালোবাসি আপনাকে। আমরাও আপনাকে এতগুলো ভালোবাসি। তৈমুর আয়াতকে ছেড়ে দিয়ে পুরো কুচকে প্রশ্ন করে। আমরা মানে? আয়াত তৈমুরের হাতটি নিয়ে নিজের পেটের সাথে চেপে ধরে বলে। আমরা তৈমুর অবাক হয়ে একবার আয়াতের দিকে তাকায়, তো একবার আয়াতের পেটে রাখা নিজের হাতের দিকে তাকায়। তৈমুরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সে কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করে। আ- আমি বাবা হচ্ছে? আয়াত মুচকি হেসে মাথা দোলায়। তৈমুর আয়াতকে জড়িয়ে ধরে আয়াতের মাথায় চুমু খেয়ে বলে। তোমাকে আমি কিভাবে ধন্যবাদ জানাবো? দুনিয়ার সবচেয়ে বড় খুশি তুমি আমাকে দিয়েছ। কিছুক্ষণ পর তারা উভয়ে উঁচু করে এসে একত্রে 2 রাকাত নফল নামাজ আদায় করে, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তাদের জীবনে এত বড় খুশি দেওয়ার জন্য। আয়াতের মা হবার বিষয়টি সবাই জানতে পেরেছে 1 মাস হলো। এই 1 মাস সে যত্নের কোনো অভাবোধ করেনি। ছোট থেকে বড় বাড়ির সকলে তার যত্নে কোনো কমতি রাখছে না। জাহানারা বেগম মাঝে মাঝে এসেই মেয়েকে দেখে যান। হামিদা আফরোজ প্রতিদিন বিভিন্ন পদ রান্না করেন আয়াতের জন্য। ইদানিং তার খাওয়ায় বেশ অনীহা দেখা দিয়েছে, কিছুই মুখে তুলতে চাচ্ছে না সে। তাই হামিদা আফরোজ এটা ওটা বানিয়ে হাজির করেন আয়াতের সামনে। আয়াতের প্রেগনেন্সির 3 মাস চলছে। সে এখন খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। অনেক বেশি আবেগী হয়ে পড়েছে সে। অল্পতেই কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলে ফেলছে। এসবের মাঝেও টুকটাক পড়াশোনা করতে হচ্ছে তাকে। তৈমুর বলেছে পড়াশোনায় কোনো ধরনের ফাঁকি দেওয়া যাবে না। তৈমুর কাজ থেকে বাড়ি ফেরার সময় প্রতিদিন চিপস চকলেট এটা সেটা নিয়ে আসে আয়াতের জন্য। আয়াতও বাচ্চাদের মতো অপেক্ষার প্রহর গুনে কখন তৈমুর আসবে আর সে চিপস চকলেট খেতে পারবে। জাহানারা বেগম কয়েক প্রকারের আচার বানিয়ে এনেছেন আয়াতের জন্য। সারা দিন একটু একটু করে আচার খায় সে, মুখে রুচি আনার জন্য। এইভাবে দিন পার হচ্ছিল। হঠাৎই এর মাঝে একদিন শুভা মাথা ঘুরে পড়ে যায়। আহিয়ান তাকে হাসপাতালে নিয়ে যায়। সব টেস্ট করিয়ে ডাক্তার তাদের বাসায় চলে যেতে বলেন। 2 দিন পর রিপোর্টে জানা যায় শুভাও মা হতে চলেছে। এই খবর পেয়ে তো বাড়িতে আনন্দের বন্যা বয়ে যায়। তাদের ঘরের 2 পুত্রবধূ একত্রে মা হতে চলেছে। হামিদা আফরোজ এবং মতিউর রহমান 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। আয়াত এই খবর পেয়ে শুভাকে জড়িয়ে ধরে। জাহানারা বেগম এসে বলেন, এই না হলে তোরা 2জন বেস্ট ফ্রেন্ড, একসাথে খেলাধুলো করে বড় হয়েছিস, একই স্কুলে পড়েছিস, একই কলেজেও পড়েছিস, একই বাড়িতে বিয়ে হয়েছে, একই ইউনিভার্সিটিতে পড়ছিস, এখন আবার একই সাথে মা হচ্ছিস। মাশাআল্লাহ। হামিদা আফরোজ বলেন, 2 বান্ধবীর মনের মিল আছে বলতেই হবে। হ্যাঁ, একদম। আয়াত এবং শুভা একে অপরের দিকে তাকিয়ে মুচকি হাসে। আপনারা তো মহা খুশি, সে 2টি বাবুর ফুপি হচ্ছে। সে মন প্রাণ দিয়ে 2 ভাবির সেবা যত্ন করছে। শুভা মা বাবা মাঝে মাঝে এসেই তাকে দেখে যাচ্ছেন। পরিবারের সবাই মিলে তাদের খেয়াল রাখতে কোনো ত্রুটি রাখছে না। তৈমুরের ফুপু আমিনা বেগম এসে 2 বউকে এই অবস্থায় কী করা উচিত এবং উচিত নয় সেগুলোও বুঝিয়ে গেছেন। আহিয়ান এবার পড়াশোনার পাশাপাশি বাবার অফিসে জয়েন হয়ে গিয়েছে। তার ইচ্ছে ছিল পড়াশোনা শেষ করে একেবারে জয়েন হওয়ার, কিন্তু এখন তার পরিবার বাড়ছে, তার বাচ্চার খরচ বহন করার দায়িত্ব তার। তাই সে প্রচুর পরিশ্রম করছে। পড়াশোনা, শুভার যত্ন নেওয়া, অফিস করা সব এক হাতে সামলাচ্ছে। মতিউর রহমান তার 2 ছেলেকে নিয়ে গর্ব করেন। তার 2 ছেলেই প্রচুর পরিশ্রমী এবং দায়িত্ববান। এই যুগে এমন সন্তান পেয়ে সে বড্ড খুশি। রাতে তৈমুর এবং আয়াত ঘুমিয়েছিল। হঠাৎ তৈমুর ঘুমের ঘোরে আয়াতের কান্নার আওয়াজ শুনতে পায়। তৈমুর তড়ি ঘড়ি করে ঘুম থেকে উঠে বসে রুমের লাইট জ্বালায়। সে দেখতে পায় আয়াত ফুপিয়ে ফুপিয়ে কান্না করছে। তৈমুর আয়াতের কান্না দেখে অস্থির হয়ে আয়াতের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে মেহেরিস? কান্না করছো কেন? খারাপ লাগছে তোমার? কষ্ট হচ্ছে কোথাও? আমাকে বলো, ডাক্তার কাছে নিয়ে যাবো? আয়াত মাথা নাড়িয়ে না বোঝায়। তৈমুর আবার জিজ্ঞাসা করে, তাহলে কি আম্মুকে ডাক দেবো? আয়াত আবার মাথা নাড়িয়ে না বোঝায়। তৈমুর আয়াতের 2 গালে হাত রেখে বলে, তাহলে কি হয়েছে?
আমার অনেক ভয় করছে। কেন ভয় করছে? খারাপ স্বপ্ন দেখেছ? না, তাহলে? আমার ভয় করছে বাচ্চা হওয়ার সময় যদি মারা যাই আমি। আয়াতের মুখে মারা যাওয়ার কথা শুনে তৈমুরের বুকটা কেঁপে ওঠে। সে সাথে সাথে আয়াতকে জড়িয়ে ধরে। আয়াতের মাথা নিজের বুকের সাথে চেপে ধরে তৈমুর বলে, এসব কি উল্টাপাল্টা বলছো তুমি? এসব বাজে চিন্তা করছো কেন তুমি? আমি জানি না, কিন্তু আমার মাথায় শুধু এই চিন্তাই ঘুরপাক খাচ্ছে। আমি অনেক ভয় পাচ্ছি। আমি এত তাড়াতাড়ি মরে যেতে চাই না। আমি আপনার সাথে আরো বহু বছর সংসার করতে চাই। আমাদের সন্তানকে একসাথে বড় করতে চাই। আপনার সংসার করে তো আমার স্বাদ মিটলো না। তুমি কিছু বলা বন্ধ করবে? কিছু হবে না তোমার, ইনশাআল্লাহ। তুমি নিজের চোখে আমাদের সন্তানকে বড় হতে দেখবে। আমার যদি কিছু হয়ে যায়, আপনি কি ভুলে যাবেন আমায়? আপনি কি আরেকটা বিয়ে করবেন? কিসব বাজে কথা বলছো? এসব আজগুবি চিন্তা তোমার মাথায় আসছে কেন? এই তৈমুর একদিন অভ্রের মনে সাবিরা মেরে আয়াত ছাড়া অন্য কোনো নারী ছিল না, নেই, আর ভবিষ্যতেও থাকবে না। আমি পুরোটাই একান্ত তোমার আছে, তোমারই থাকবে ইনশাআল্লাহ। আমার ভয় করছে অনেক। ভয়ের কিছু নেই, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। তুমি তো অনেক স্ট্রং, আমি জানি তুমি পারবে। তৈমুর আয়াতকে নিজের বুকে রেখেই কথা বলতে থাকে। এক পর্যায়ে তৈমুর খেয়াল করে আয়াত ঘুমিয়ে পড়েছে। তৈমুর সাবধানে আয়াতকে বিছানায় শুইয়ে দেয়। আয়াতের কথা শুনে সে প্রচণ্ড ভয় পেয়েছে। শরীর তার এখনও ভয়ে কাঁপছে। আয়াতকে হারানোর কথা মাথায় আসলেই ভয়ে শরীর তার কেঁপে ওঠে। তৈমুর আর ঘুমায় না। উঠে ফ্রেশ হয়ে অজু করে এসে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। শেষদায় সে কান্নায় লুটিয়ে পড়ে। আল্লাহর কাছে দোয়া করতে থাকে আল্লাহ যেন সব কিছু সহজ করে দেন তাদের জন্য। আল্লাহ যেন তার বাচ্চাকে সুস্থ সবল দুনিয়াতে আসার তৌফিক দান করেন। আল্লাহ যেন আয়াতকে সুস্থ রাখেন। তৈমুর ঘন্টার পর ঘন্টা দোয়া করে যায়। ফজরের আজান দিলে সে আয়াতকে ঘুম থেকে জাগায় নামাজ পড়ার জন্য। তৈমুর মসজিদে চলে যায় এবং আয়াত ঘরে নামাজ পড়ে। সেদিন রাতের ঘটনার পর থেকে এমন একটি রাতও যায়নি যেদিন তৈমুর তাহাজ্জুদ পড়ে আয়াত এবং নিজের সন্তানদের জন্য কান্না করেনি, দোয়া করেনি। তৈমুর সেদিনের পর থেকে আয়াতের যত্ন আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এই দিক দিয়ে সুভার মনোবল অনেক শক্ত। সে আয়াতকেও সাহস দেয়। সায়ন্ত তৈমুরের বাবা হতে চলেছে তৈমুর বাবা হতে চলেছে শুনে খুশিতে একাকার। সে ইতিমধ্যেই বাবুর জন্য শপিং করা শুরু করে দিয়েছে। যেখানে সে বাচ্চাদের জিনিসপত্র পায়, যেমন জামা খেলনা, সে কিনে ফেলে। সে চাচ্চু হতে যাচ্ছে বলে কথা। রাতে মতিউর রহমান কিছু নিয়ে গভীর চিন্তায় মগ্ন হয়ে বসেছিলেন। তখন হামিদা আফরোজ এসে তার পাশে বসে জিজ্ঞেস করেন, কি নিয়ে ভাবছে না তো? মাথায় একটা চিন্তা ঘুরপাক খাচ্ছে। কি চিন্তা? আমি আফরার বিয়ের কথা চিন্তা করেছিলাম। আপনার বিয়ে? হ্যাঁ, সে এখন যথেষ্ট বড় হয়েছে। তাকে একজন ভালো পাত্রের হাতে তুলে দিতে পারলে আমি নিশ্চিত হতাম। তাহলে কি আমি আপনার জন্য ছেলে দেখা শুরু করব? ছেলে আমার দেখা আছে। আপনি আগে থেকেই ছেলে পছন্দ করে রেখেছেন? কে সে? তুমি তাকে ছোট থেকে চেনো। কি বলেন? কে সে? শাওন। শাওন? তৈমুরের বন্ধু? হ্যাঁ। বলতেই হয় আপনার পছন্দ আছে। মেয়ের জন্য রত্ন পছন্দ করেছেন। আমার একটা মাত্র মেয়ে বলে কথা। সে যাতে সুখে থাকে সে চেষ্টায় করব। শাওনকে আমারও পছন্দ। ছোট থেকে ওকে দেখে আসছি। আমাদের সামনেই তো বড় হলো। কোনো বাজে অভ্যাস নেই, শান্তশিষ্ট ভদ্র ছেলে, আর পরিশ্রমীও। হ্যাঁ। তৈমুরের সাথে এ বিষয়ে কথা বলেছেন? না, এখনো বলিনি, কাল বলবো। আচ্ছা। সকালে নাস্তার টেবিলে মতিউর রহমান, তৈমুর এবং আহিয়ান বসে নাস্তা করছেন। আফরা কলেজে চলে গিয়েছে। আয়াত এবং শুভা নিজেদের রুমে বিশ্রাম করছে। মতিউর রহমান দুইজনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তোমাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ বলো আব্বু। আমি আপনার বিয়ের ব্যাপারে ভাবছি। এই কথা শুনে দুই ভাই অবাক হয়ে তাদের বাবার দিকে তাকায়। মতিউর রহমান আবার বলেন, ছেলেও ঠিক করে ফেলেছি। এই কথা শুনে তৈমুর চিন্তায় পড়ে যায়। তার মাথায় শাওনের চিন্তা আছে। সেই ছোটবেলা থেকে শাওন বলে রেখেছে সে আফরাকে বিয়ে করবে। তৈমুর এবং শাওন একদম ছোটবেলা থেকে বন্ধু। তখন আফরাও হয়নি। শাওন একদিন বলেছিল, বন্ধু, তোর যদি ছোট বোন হয়, বড় হয়ে তাকে কি আমার সাথে বিয়ে দিবি? তাহলে আমরা আত্মীয় হয়ে যাব, আমাদের পরিচয়টা সারা জীবন থাকবে। আচ্ছা।
সেই ছোটবেলা থেকেই আফরা হওয়ার আগে থেকে সে শাওনকে কথা দিয়ে রেখেছে। এই বিষয়ে তাদের দুই পরিবারের কেউ জানে না, এমনকি আফরাও না। শাওন কোনো দিনও আফরার সাথে এমন কথা বলেনি, আর না তাকে কখনো বুঝতে দিয়েছে। শাওন সব সময় আফরার থেকে দূরত্ব বজায় রেখে চলেছে। এখন তৈমুর কিভাবে কি সামাল দেবে বুঝতে পারছে না। এরই মধ্যে আহিয়ান জিজ্ঞাসা করে, কে ছেলে আব্বু? তুই চিনিস তাকে? আমি চিনি। হ্যাঁ, তৈমুর তো খুব ভালো করে চিনি। এই কথা শুনে তৈমুর ভ্রু কুঁচকে তার বাবার দিকে তাকায়। সে বোঝার চেষ্টা করছে তার বাবা কাকে বোঝাতে চাচ্ছে। আহিয়ান বলে, বুঝতে পারছি না আব্বু, তুমি কার কথা বলছো? শাওনের কথা বলছি আমি। এই কথা শুনে তৈমুর অবাক হয়ে বাবার দিকে তাকিয়ে বলে, কি সত্যি আব্বু? হ্যাঁ, আমি গতকাল শাওনের বাবা মায়ের সাথেও কথা বলেছি। তারাও আফরাকে পছন্দ করেন। খুব শীঘ্রই বিয়ের আলোচনা করতে বাসায় আসবেন বলেছেন। শাওন জানে? না, এখনো জানি না। আচ্ছা, তোমাদের দুই ভাইয়ের কি কোনো আপত্তি আছে? না আব্বু। তৈমুর শোরুমে গিয়ে অফিসে প্রবেশ করে। সে দেখে শাওন ফাইল নিয়ে মনোযোগ দিয়ে কিছু কাজ করছে। তৈমুর তাকে সালাম দেয়। শাওন সালামের উত্তর দিয়ে আবার কাজে ব্যস্ত হয়ে যায়। তখন তৈমুর বলে, শীঘ্র বিয়ের দাওয়াত পেতে চলেছিস তুই? তাই নাকি? হ্যাঁ, জিজ্ঞেস করবি না কার বিয়ের দাওয়াত পেতে চলেছিস? কার? আফরার। ও, বেখেয়ালিভাবে উত্তর দেয় শাওন। যখন তার মাথায় ঢোকে তৈমুর আসলে কি বলেছে, সে ফাইল রেখে চোখ বড় করে তৈমুরকে জিজ্ঞাসা করে। কি? তৈমুর এবার বাঁকা হাসে, তারপরে বলে, কি ফাজলামি করছিস তুই আমার সাথে? ফ্যাসলামি কেন করতে যাব? তুই আঙ্কেলকে কিছু বলিসনি? না, কি বলবো? তুই কি তোর ওয়াদার কথা ভুলে গেছিস? ভুলিনি। তুই যা, আব্বুর কাছে গিয়ে বল। এত ছোট মেয়েকে কেউ বিয়ে দেয়? বাচ্চা মেয়েও একটা। আয়তের যখন আমার সাথে বিয়ে হয়েছে তখন সে আফরার থেকেও ছোট ছিল। সে তুলনা আফরাকে আব্বু বড় বয়সে বিয়ে দিচ্ছে। না না, এত ছোট মেয়েকে বিয়ে দেওয়া উচিত না। আমি এর বিরোধিতা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আব্বুকে জানিয়ে দিই তুই বিয়ে করতে চাচ্ছিস না, আফরার ছোট বলে বিয়ে পেছিয়ে দিতে বলি। আচ্ছা। শাওন আবার বেখেয়ালে কথাটি বলে আবার হঠাৎ প্রশ্ন করে ওঠে, কি বললি তুই? কি বললাম? আমি বিয়ে করতে চাচ্ছি না মানে? তুই তো মাত্র বলি আফরা অনেক ছোট, ওকে এখন বিয়ে দেওয়া উচিত না। তুই এটার বিরোধিতা করিস। দুদিন পর তো তোর ফ্যামিলির আমাদের বাসায় বিয়ের কথা বলতে আসার কথা। তুই যেহেতু রাজি না তাহলে মানা করে দিই আমি। এই না না, আমি রাজি, আমি রাজি। তুই না মাত্র রাজি ছিলি না? আরে ওইটা তো অন্য কারোর সাথে বিয়ে হচ্ছে, ভেবে রাজি হচ্ছিলাম না। এটা বলে তো হবে না। তুই ঠিকই বলেছিস, ও এখনো ছোট, বিয়ে পেছিয়ে দিতে বলে। কিসের ছোট? এটাই তো মেয়েদের বিয়ের উপযুক্ত বয়স। একদম ঠিক সময় আঙ্কেল বিয়ের দেওয়ার চিন্তা ভাবনা করেছেন। তুই তো শালা অনেক জলদি বলতে মারলি। শাওন তৈমুরের কাঁধে হাত রেখে বলে, কথাটা ভুল বললে বন্ধু, আমি তোমার শালা না, তুমি আমার শালা হতে যাচ্ছ। শাওন এবং তৈমুর পাশাপাশি বসে আছে। তাদের ঠিক সামনাসামনি বসে আছে শাওনের বাবা মা। বর্তমানে তাদের অবস্থান শাওনদের বসার ঘরে। শোরুমের সকল কাজ শেষ করে তারা যখন বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল, সেই সময় শাওনের মোবাইলে তার বাবার কল আসে। তিনি শাওনকে বলেন তৈমুরকে নিয়ে বাসায় আসতে, তাদের সাথে কিছু কথা আছে। শাওন এবং তৈমুরের বাসা বেশি দূরে না, তাদের বাসার দূরত্ব 10 থেকে 15 মিনিট। শাওনের বাবার কথায় তৈমুর ও শাওনের সাথে তাদের বাসায় এসেছে। বসার ঘরে নীরবতা বিরাজ করছে। নীরবতা ভেঙেই শাওনের বাবা শাওনকে বললেন, আমি তোমার জন্য একটা সিদ্ধান্ত নিয়েছি। শাওন সব জেনেও না জানার ভান করে জিজ্ঞাসা করে, কি সিদ্ধান্ত আব্বু? আমি তোমার বিয়ে ঠিক করেছি। কি? তৈমুর বাঁকা চোখে শাওনের দিকে তাকিয়ে আছে। সে মনে মনে বলে, বাহ, কি অ্যাক্টিং স্কিলস! অ্যাক্টিংয়ের জন্য তো ওর মুখে অস্কার ছুঁড়ে মারা উচিত। শাওনের বাবা বলেন, হ্যাঁ, মেয়েটাকে তুমি চেনো, তোমার বেস্ট ফ্রেন্ড তৈমুরের বোন আফরা। কি? হ্যাঁ, তোমার কি কোনো আপত্তি আছে এতে? তুমি কি অন্য কাউকে পছন্দ করো? পাশ থেকে শাওনের মা বলেন, হ্যাঁ বাবা বল, তোর কি কোনো পছন্দ আছে? তোর কি এই বিয়েতে কোনো আপত্তি আছে? তোর মতামত ছাড়া আমরা আর আগাবো না। শাওন মাথা নিচু করে চুপ করে বসে আছে। শাওনকে মাথা নিচু করে বসে থাকতে দেখে শাওনের বাবা মা চিন্তায় পড়ে যায়। এদিকে তৈমুর গালে হাত দিয়ে ফ্রিতে নাটক উপভোগ করছে। তৈমুর শাওনের বাবা মায়ের চিন্তিত মুখ দেখে মনে মনে বলে, আরে আঙ্কেল আন্টি,
আপনারা যদি আপনাদের ছেলের হাবভাব দেখে বুঝতেন তাহলে তো চিন্তিত হতেন না। আপনাদের ছেলে আপনাদের সামনে চুপচাপ বসে আছে, অথচ আমি তো জানি তার মনের ভেতর যে লাড্ডু ফুটছে, ভেতরে ভেতরে সে নাচানাচি করছে। শাওন কয়েক মিনিট চুপ থেকে মাথা হালকা উঁচু করে বলে, না, আমার কোনো পছন্দ নেই। শাওনের বাবা জিজ্ঞাসা করে, এই বিয়েতে তোমার কোনো আপত্তি আছে? না, তোমরা যেটা ভালো মনে করো তাই করো। তোমরা তো আমার খারাপ চাইবে না কখনো। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে সামনের সোমবার আমরা তৈমুরদের বাসায় যাব বিয়ের ডেট ঠিক করতে। তৈমুর, তাহলে এই কথাই রইলো নাকি? জি ঠিক আছে আঙ্কেল। তোমরা তো এখন বেস্ট ফ্রেন্ড থেকে আত্মীয়তায় পরিণত হয়েছো, কেমন লাগছে? জি ভালো। দেখছো, আমরা মিলে তোমাদের সম্পর্ককে। জি, আপনারা তো 2 দিন ধরে পরিকল্পনা করছেন। আপনার ছেলে তো আমার বোন জন্মের আগে থেকে পরিকল্পনা করে বসে আছে। কথাবার্তা শেষে তৈমুর নিজ বাসায় চলে যাওয়ার জন্য রওনা হয়। তারা অনেক জোর করেছিলেন তৈমুরকে রাতের খাবার খেয়ে যাওয়ার জন্য, কিন্তু তৈমুর রাজি হয়নি। সে বলেছে আর একদিন একসাথে রাতের খাবার খাবে। তৈমুর বাহিরে এসে নিজের গাড়ির দরজা খুলবে, সেই সময় কিছু শব্দ পেয়ে উপরে তাকায়। সে দেখতে পায় শাওন তার বারান্দার দিকে দাঁড়িয়ে নাচছে। তৈমুর 2 হাত ভাঁজ করে বলে, কত বড় ভণ্ড! আন্টি আঙ্কেলের সামনে কি ভদ্র হয়ে বসেছিল, যেন ভাজা মাছ উল্টে খেতে জানে না, অথচ সে ভাজা মাছ উল্টে খেয়ে হজম করে বসে আছে। তৈমুর গাড়িতে বসে বাসায় চলে আসে। শাওন নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আল্লাহ তার জন্য সব কিছু সহজ করে দিয়েছেন, সব কিছু তার কল্পনার চেয়েও সুন্দর করে হচ্ছে। নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, নিশ্চয়ই আল্লাহ ধৈর্য ধারণকারীদের পছন্দ করেন। রাতে তৈমুর বাসায় ফিরে ফ্রেশ হয়ে খেতে বসে। আয়াত তাকে খাবার বেড়ে দিচ্ছে। খাবার বেড়ে আয়াত তৈমুরের পাশের চেয়ারে বসে। তৈমুর বলে, তোমাকে না বলেছে আমার জন্য রাত জাগবে না? বলেছেন তো। তাহলে যাচ্ছ কেন? স্বামীর অপেক্ষায়। তো স্বামী তোমার আসবে এটা তো জানা কথা। হ্যাঁ, এর জন্যই জেগে থাকি। আমার ভালো লাগে আপনাকে নিজের হাতে বেড়ে খাওয়াতে, আপনার সাথে সময় কাটাতে। আপনার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত আমার ভীষণ প্রিয়। আমি সারাদিন অপেক্ষা থাকি কখন রাত হবে, আপনি বাড়ি ফিরবেন, আপনাকে প্রাণ ভরে দেখবো আমি। এত মিস করো আমায়? অনেক মিস করি। আমিও তোমাকে সারাদিন মিস করি। মন চায় সারাদিন তোমার আশেপাশে থাকে, তোমাকে আমার সামনে বসিয়ে রেখে দেখতে থাকে। কিন্তু কি করব বলো, কাজ তো করতে হয়। কাজ না করলে তোমার এবং আমাদের বাবুর খরচ বহন করবে কিভাবে? তোমাদের আর্থিকভাবে দেখাশোনা করার দায়িত্ব তো আমারই। হুম। রাতে খেয়েছো? আলহামদুলিল্লাহ, হ্যাঁ। আম্মু খাইয়ে দিয়েছে। আম্মু তো আমাকে সারাদিন এটা ওটা খাওয়াতেই থাকে। তৈমুর ভাত মেখে প্রথম লোকমাটি আয়াতের সামনে তুলে ধরে বলে, খাও। আমি খেয়েছি তো, আপনি খান। খেয়েছো তাতে কি হয়েছে? স্বামীর হাতে আবার খাও। তুমি না বললে আমার সাথে কাটানোর প্রত্যেকটা মুহূর্ত তোমার প্রিয়? আমি ভালোবেসে দিচ্ছি, তুমি খাচ্ছ না কেন? আয়াত আর কথা বাড়ালো না, সে খেয়ে নিল। তারপরে তৈমুর নিজেও খাওয়া শুরু করলো, মাঝে মাঝে আয়াতকেও দিল। এইভাবে ছোট ছোট খুনসুটির মাধ্যমে তাদের জীবন খুব সুন্দর চলছে। আফরা কলেজ থেকে এসে খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আসরের নামাজ পড়ে আয়াত এবং শুভাকে নিয়ে কতক্ষণ ছাদে হেঁটেছে। আয়াত ডাক্তার আয়াত এবং শুভাকে 2 জনকে প্রতিদিন কমপক্ষে 1 ঘন্টা করে হাঁটতে বলেছে। কিন্তু 2 বান্ধবীর আলসেমি শেষ সীমানায় পৌঁছে গেছে। তারা বর্তমানে নড়তে চড়তে চায় না। তাদেরকে সময় মতো হাঁটানোর দায়িত্ব বাড়ির সবাই আফরাকে দিয়েছে। সে প্রতিদিন বিকেলে নামাজের পর 2 জনকে ধরে বেঁধে নিয়ে আসে ছাদে, তারপর ঘড়ির কাঁটা ধরে 1 ঘন্টা হাঁটায়। মাগরিবের আজানের আধ ঘন্টা আগে থেকে নিচে নেমে আসে। হামিদা আফরোজ বারবার বলে দিয়েছেন এমন অবস্থায় সন্ধ্যের সময় ছাদে বা বাহিরে থাকা ঠিক নয়। মাগরিবের আজান পড়ে আফরা বসার ঘরে এসে বসে। মতিউর রহমান অফিস থেকে বের হয়ে নামাজ পড়ে বাসায় ফেরেন। ফ্রেশ হয়ে এসে সেও আফরার পাশে বসেন। আয়াত এবং শুভা এসেও আরেক সোফায় বসে। হামিদা আফরোজ সবার জন্য চা নাস্তা নিয়ে আসেন। তারপরে তিনিও তাদের সাথে বসেন। তৈমুর এবং আহিয়ান বাসায় নেই। তৈমুর শোরুমে আছে এবং আহিয়ান কোচিংয়ে বাচ্চাদের ক্লাস নিচ্ছে। আগে শুক্রবার ছাড়া বাকি 6 দিনই ক্লাস নিত আহিয়ান। এখন কিন্তু নিজের পড়াশোনা, কাজ, অফিসে কাজের চাপ সব মিলিয়ে প্রতিদিনের ক্লাস নেওয়া সম্ভব হয় না, তাই সপ্তাহে 3 দিন ক্লাস নিচ্ছে সে। মতিউর রহমান আফরাকে জিজ্ঞাসা করেন, তুমি কি আব্বুকে বিশ্বাস করো? এটা কেমন প্রশ্ন আব্বু? অবশ্যই আমি তোমাকে বিশ্বাস করি।
সত্যি তো? হ্যাঁ, আমি তোমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করি। আব্বু তোমার বিয়ে দিতে চাচ্ছি। বিয়ে? হ্যাঁ, তুমি যথেষ্ট বড় হয়েছো। বাবা হিসেবে আমার দায়িত্ব তোমাকে একজন ভালো সৎ যোগ্য পাত্রের হাতে তুলে দেওয়া। আমি তাহলে নিশ্চিত হব। তুমি যেহেতু ভেবেছো, ভালোই হবে। আমার বিশ্বাস তুমি আমার জন্য কোনো দিনও খারাপ চাইবে না। তুমি আমার জন্য বেস্টটাই করবে। পাত্রকে জানতে চাবে না? জানার দরকার নেই। তুমি যাকে আমার জন্য পছন্দ করেছো সে নিশ্চয়ই বেস্টই হবে। নিজের প্রতি মেয়ের এত বিশ্বাস দেখে মতিউর রহমানের চোখ খুশিতে ছলছল করে উঠল। তিনি মেয়ের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিলেন। তিনি বললেন, শাওনের সাথে তোমার বিয়ে ঠিক করেছি। তৈমুর ভাইয়ের ফ্রেন্ড শাওন ভাই? হ্যাঁ। ও। সবার সাথে আলোচনা শেষে সবাই যে যার রুমে চলে যায়। আফরা নিজের রুমে বসে গভীর চিন্তায় মগ্ন। আয়াত এবং শোভা এসে আফরার পাশে বসে তাকে জিজ্ঞাসা করে, তুমি কি কিছু নিয়ে চিন্তিত? না, তেমন কিছু না। তোমাকে আপসেট লাগছে। তুমি কি এই বিয়েতে রাজি নও? বিষয়টি এমন না। তাহলে? আসলে শাওন ভাইকে আমি কখনো ওইভাবে চিন্তাই করিনি। ছোটবেলা থেকে তাকে ভাইয়া বলে এসেছি। তাকেও আমি তৈমুর ভাইয়া এবং আহিয়ান ভাইয়ার মতোই মনে করে এসেছি। এখন তার সাথে বিয়ে হলে তাকে স্বামী হিসেবে কিভাবে মানাবো? এটা কোনো ব্যাপার না। বিয়ের পর আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। শাওনের পুরো পরিবার এসেছে তৈমুরের বাসায়। তাদেরকে চা নাস্তা দেওয়া হয়েছে। হামিদ আফরোজ আফরাকে নিয়ে আসেন। তিনি আজ আফরাকে শাড়ি পরিয়েছেন। ফুলহাতা ব্লাউজ, বাসন্তী রঙের জামদানি শাড়ি, মাথায় শাড়ির আঁচল দিয়ে ঘোমটা দেয়া। অসম্ভব সুন্দর লাগছে আফরাকে। হঠাৎ করে তাকে বড় বড় লাগছে। মেয়েদের বুঝি শাড়ি পরলে বড় বড় লাগে? শাওনের মা, ফুপু, চাচি তো আফরার প্রশংসা করে ক্লান্ত হচ্ছেন না। শাওন আসার পর থেকে মাথা নিচু করে বসে আছে। মা চাচিদের এত প্রশংসা শুনে মাথা উঁচু করে আফরার দিকে তাকায় সে। তাকানোর সাথে সাথে তার মনে হলো কয়েকটা হার্টবিট মিস হয়ে গেল বোধহয়। সাথে সাথে সে পুনরায় চোখ নামিয়ে ফেলে। এত বছরে আজকে প্রথম শাওন কয়েক সেকেন্ডের জন্য আফরার দিকে ভালো মতো তাকিয়েছে। লজ্জায় তার গাল লাল হয়ে উঠল। সবাই আলোচনা করে ঠিক করে আজ থেকে ঠিক 1 মাস পর শাওন এবং আফরার বিয়ে হবে। সবাই খুশিতে মিষ্টি মুখ করল। এরই মাঝে আহিয়ান এসে টুপ করে শাওনের মুখে পুরো একটা লাড্ডু ঢুকিয়ে দিয়ে বলল, অগ্রিম শাদি মোবারক হবু দুলাভাই। শাওন পড়েছে বিপদে। এত বড় লাড্ডু পুরোটা একবারে মুখে দেয় সে চাপাতে পারছে আর না বের করতে পারছে। বহু কষ্টে লাড্ডুটি খেয়ে শাওন দাঁত কেলিয়ে বলে, ধন্যবাদ ছোট শালা বাবু। তৈমুর পাশ থেকে ওদের দেখে দীর্ঘ শ্বাস ফেলে বলে, 2 ছাপড়ি এক হয়েছে। এখন সারা জীবনে দুজন মিলে আমার জীবনটাকে তেজপাতা বানাবে। আয়াত বিছানায় বই খাতা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। সামনের সপ্তাহ থেকে তার অনার্স প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শুরু হবে। মোটামুটি তার প্রিপারেশন ভালো। এখন তার প্রেগনেন্সির 3 মাসের মাঝামাঝি সময় চলছে। পরিবারের সকলেই তার প্রচুর যত্ন করছে। শরীরে তার এখনও তেমন কোনো পরিবর্তন লক্ষণীয় নয়, কিন্তু ইদানিং আয়াত খুব সহজেই ক্লান্ত হয়ে পড়ছে। মেজাজ অনেকটাই খিটখিটে হয়ে গেছে তার। এই রেগে যায় তো এই আবার কান্নাকাটি করে বাড়ি মাথায় তুলে ফেলে। প্রচুর মুড সুইং হচ্ছে তার। ডাক্তার বলেছে এই সময়টা এমনটা হওয়াটাই স্বাভাবিক। এখানে চিন্তিত হবার কিছু নাই। আয়াত হাতে থাকা বইটি পাশে রেখে সোজা হয়ে বসে নিজের ঘাড়ে মেসেজ করে। সেই সময় তৈমুর ওয়াশরুম থেকে বের হয়। আজকে সে তাড়াতাড়ি বাসায় ফিরেছে। আয়াতকে নিজের ঘাড়ে মেসেজ করতে দেখে তৈমুর টাওয়াল বারান্দায় মেলে দিয়ে রুমে এসে ড্রেসিং টেবিলের থেকে তেলের বোতলটি নিয়ে বিছানায় আয়াতের পিছনে বসে। আয়াত তৈমুরকে দেখে পিছনে ঘুরতে নিলে তৈমুর তাকে সোজা হয়ে বসতে বলে। তারপরে তৈমুর একটু একটু করে তেল নিয়ে সুন্দর করে আয়াতের পুরো মাথায় ম্যাসেজ করে তেল দিয়ে দেয়। আরামে আয়াতের চোখে ঘুম চলে আসছিল। মাথায় তেল দেওয়া শেষ করে তৈমুর আয়াতের ঘাড় ম্যাসেজ করে দেয়। এবার আয়াত ঘুমে ঢলে পড়ে যাবে এমন অবস্থা। তৈমুর আয়াতের হাঁটু অবধি চুলগুলো আঁচড়িয়ে সুন্দর করে বেনুনি করে দেয়। তারপর তাকে বালিশে শুইয়ে দেয়। আয়াত গভীর ঘুমে তলিয়ে যায়। তৈমুর মুচকি হেসে আয়াতের কপালে চুমু খেয়ে বিছানা থেকে উঠে সব বই খাতা তেলের বোতল যার যার জায়গায় সুন্দর মতো গুছিয়ে রাখে। রুমের লাইট অফ করে সে রুমের বাইরে চলে যায়।
ল্যাপটপ নিয়ে সোফায় বসে অফিসের কাজ করতে ব্যস্ত হয়ে পড়ে। আহিয়ান গভীর ঘুমে আচ্ছন্ন। পাশে অতিরিক্ত নড়াচড়া হওয়ায় ঘুম হালকা হয়ে আসে তার। অনবরত নড়াচড়ায় এবার আহিয়ান বিরক্ত হয়ে চোখ মেলে তাকায়। পাশের টেবিল ল্যাম্প চালিয়ে আহিয়ান দেখে সুভা বারবার এপিট ওপিট করছে, ছটফট করছে। সুভাকে এইভাবে ছটফট করতে দেখে আহিয়ান জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? এত ছটপট করছো কেন? খারাপ লাগছে? না, তাহলে কি জানি ঘুম আসছে না, কেমন জানি লাগছে। কেমন লাগছে? ক্ষুধা ক্ষুধা ভাব। কি খাবে? ঝাল ঝাল পাস্তা খেতে মন চাচ্ছে। কই যাব? আচ্ছা চলো রান্না করে। কেন? তোমাকে আমি চশমিশ বলি যে? ঠিকই বলি, চোখের পাওয়ারের সাথে সাথে তোমার মাথার বুদ্ধিও কম। আমি আবার কি করলাম? রান্নাঘরের মানুষ কেন যায় রান্না করতে? তুমি তো মাত্র বললে তোমার পাস্তা খেতে মন চাচ্ছে। আপনি পাস্তা রান্না করবেন? হ্যাঁ। থাক, আমার আর খাওয়া লাগবে না। এভাবে বলছো কেন? আপনি পাস্তা রান্না করবেন ভেবেই তো ভয় করছে। সেটা কি আদৌ খাবারের উপযুক্ত হবে? শোনো, আমি রান্না করতে পারি, বুঝেছো? ভাত তরকারি রান্না করতে না পারলেও ফাস্টফুড রান্না করতে পারি, যেমন পাস্তা, পিৎজা, চাউমিন, চিকেন বল, বার্গার, শর্মা এবং থাই স্যুপ, স্যান্ডউইচ। থামুন থামুন, অনেক হয়েছে। আপনি তো পুরো মেনু কার্ড নিয়ে বসে আছেন। জি, এখনো তো শেষ হয়নি, আরও আছে। আপনি এসবগুলো রান্না করতে পারেন? জি। বিশ্বাস তো হয় না। আসুন চাশমিশ ম্যাডাম, বিশ্বাস করাই আপনাকে। আহিয়ান রান্নাঘরে গিয়ে সুভাকে একটি চেয়ারে বসিয়ে নিজে রান্নার কাজে লেগে পড়ে। প্রথমে সে চুলায় পানি গরম করে দেয় পাস্তা সিদ্ধ করার জন্য। এরপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, কয়েক ধরনের সবজি সব চপিং বোর্ডের মধ্যে নিয়ে কাটে। সুভা হাঁ করে শুধু আহিয়ানকে দেখছে। সুভা মনে মনে ভাবে, একটা ছেলেকে কি সবজি কাটার সময় এত সুদর্শন লাগতে পারে? এটা কি সম্ভব? নাকি তার চোখেই এত সুন্দর লাগছে আইহানকে? আহিয়ান খুব দক্ষতার সাথে অল্প সময়ের মধ্যেই সব কাটাকাটি শেষ করে ফেলে। তারপর গরম পানিতে পাস্তা সেদ্ধ করে সেগুলোকে আলাদা রেখে দেয়। পাত্রে বাটার দিয়ে এক এক করে সব উপকরণ দিয়ে তার মধ্যে পাস্তা ঢেলে দেয়। এর মধ্যে সে টমেটো সস, চিলি সস, সোয়া সস ব্যবহার করে এবং স্বাদমতো লবণ এবং বাকি সব মশলাও দেয়। সবশেষে প্লেটে সুন্দর করে পরিবেশন করে সুভার সামনে রাখে। পাস্তার ঘ্রাণে সুভার আর তর্স হয়েছে না। সে ঝটপট খাওয়া শুরু করে। একদম রেস্টুরেন্টের মতো স্বাদ। সুভা খাচ্ছে এবং আহিয়ানের প্রশংসা করছে। সুভা এক চামচ পাস্তা আহিয়ানের সামনে ধরে। আহিয়ান মুচকি হেসে খেয়ে নেয়। আহিয়ান হাঁটু গেড়ে বসে সুভার পেটে হাত রেখে বলে, তাড়াতাড়ি বাবার কাছে চলে আসো, বাবা মজার মজার খাবার রান্না করে খাওয়াবে তোমাদের। বাইরে থেকে এসব কিনে খেতে হবে না। তোমার আম্মুর চোখ ফাঁকি দিয়ে আমরা রাতে রান্না করে খাবো, তোমার আম্মুকে দিব না। বাবু এখনো দুনিয়াতে এলো না, আর আপনি ওকে নিজের দলে করছেন? হ্যাঁ। বাহ, তাকে 9 মাস পেটে রাখবো আমি, আর আপনি তাকে নিজের দলে করবেন? তুমি দেখে নাও, আমাদের বাবু বাবা ভক্ত হবে। সময় হলে দেখা যাবে কার ভক্ত হয়। সবার থেকে দোয়া নিয়ে গাড়িতে গিয়ে বসে আয়াত এবং সুভা। গাড়ির পিছনের সিটে বসেছে তারা দুইজন। বোরখা, নিকাব, হাত মোজা, পা মোজা দিয়ে পুরো শরীর ঢাকা তাদের। আজকে তাদের অনার্স প্রথম বর্ষের ফাইনালের প্রথম পরীক্ষা। তৈমুর এবং আহিয়ান তাদের নিয়ে যাচ্ছে। তৈমুর ড্রাইভিং সিটে বসে এবং আহিয়ান পাশের সিটে। গাড়ি চলে তাদের পরীক্ষা কেন্দ্রের দিকে। গাড়িতে নীরবতা বিরাজ করছে। আয়াত এবং শুভা হাতে বই নিয়ে মনে মনে পড়ছে। গাড়ি গন্তব্যস্থলে পৌঁছানোর পর সবাই গাড়ি থেকে নেমে যায়। তৈমুর আয়াতকে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে বলে এবং আহিয়ান শুভাকে বুঝে শুনে ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে বলে। আয়াত এবং শুভা পরীক্ষা কেন্দ্রে ঢুকে যাওয়ার পর তৈমুর এবং আহিয়ান দুইজন মিলে সেখানেই ঘোরাঘুরি করে। পুরো 4 ঘন্টা তারা অপেক্ষা করে। পরীক্ষা শেষ হলে আস্তে আস্তে সবাই বের হতে থাকে। তৈমুর এবং আহিয়ান এক সাইডে দাঁড়ায়। আয়াত এবং শুভা বাহিরে এসে আশেপাশে তাকিয়ে ওদের খোঁজে এবং পেয়েও যায়। তারা তৈমুর এবং আহিয়ানের কাছে এগিয়ে যায়। গাড়িতে ওঠার পর তৈমুর আয়াতকে এবং আহিয়ান শুভাকে জুসের বোতল এবং কিছু নাস্তা খেতে দেয়। 4 ঘন্টা ধরে না খাওয়া তারা।
এই অবস্থায় একটু পরপর কিছু না কিছু খাওয়া উচিত। বাসায় ফেরার পর সবাই পরীক্ষার কথা জিজ্ঞাসা করলে তারা বলে আল্লাহর রহমতে পরীক্ষা বেশ ভালো হয়েছে। আয়াত এবং শুভা ফ্রেশ হয়ে নামাজ পড়ে বিশ্রাম নেয়। 4 ঘন্টা একটানা বসে থাকার কারণে তাদের দুইজনেরই কোমর ব্যথা করছে। এই অবস্থায় বেশিক্ষণ বসে বা শুয়ে থাকা যায় না। তৈমুর হালকা তেল গরম করে এনে আয়াতের কোমরে মালিশ করে দেয় যাতে সে আরাম বোধ করে।